দার্জিলিংয়ের শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য আর কুয়াশায় ঘেরা ছোট্ট টাউন এই কুহেলি। কিন্তু হঠাৎ এই কুহেলির পুলিশ স্টেশনের এসপি রানা সিংহকে তার থানাতেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হলেও তদন্তের গভীরে গিয়ে জানতে পারা যায় যে এটা খুন। এই কেসের তদন্ত করতে নতুন অফিসার ডিএসপি অগ্নি বসু এই কুহেলিতে জয়েন করে। রানা সিংহকে মারার লোকের অবশ্য অভাব নেই। অনেক গুন্ডা স্মাগলারদের ধরেছে রানা সিং, তারাও মারতে পারে, কিন্তু সন্দেহের তীর বেশি যায় ওর স্ত্রী এবং তার দুই বোনেদের উপর। যদিও রানা খুব একটা ভালো মানুষ ছিল না, ওই চাইতো যে ওর স্ত্রী আর বোনেরা সব সময় ওর ভয়েই থাক, তাই ওদের উপর নানান টর্চার করত। অগ্নি বসুর তদন্তে কুহেলির শহরের রহস্য এবং কুয়াশার ভিতর থেকে একের পর এক সত্য বেরিয়ে আসতে থাকে। রানার স্ত্রী এবং ওর বোনেদের আচরণেও কিছু লুকোনো রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। দাদার মৃত্যুতে তাদের এই শোক কি আসল, নাকি কেবলই লোক দেখানো নাটক? পুরো গল্পতেই পাহাড়ের কুয়াশাকে একটি চরিত্রের মতো ব্যবহার করা হয়েছে, যা বারবার করে মনে করিয়ে দেয় যে যাকে সামনে দেখা যাচ্ছে সত্য তার চেয়েও গভীরে লুকোনো। রানা সিংহের মৃত্যুতে কি ওর স্ত্রী বা তার বোনেদের হাত রয়েছে, নাকি ভিতর থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে? আপনারা যদি ডার্ক হিউমার আর খুনের রহস্য পছন্দ করেন তাহলে এই সিরিজটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর হাইপ করে দেবেন। আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। কুহেলি থানার এসপি রানা সিংহের স্ত্রী রাধিকা সিংহ সমস্ত বাড়িটিকে সুন্দর করে সাজিয়েছে। দারুণ একটা ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজন করেছে রাধিকা, কারণ আজ ওদের 11তম বিবাহ বার্ষিকী। অন্যদিকে থানায় নাইট ডিউটিরত কনস্টেবল হরিণ হাতি বাইরের চারদিকটা ভালো করে দেখে এসে ভিতরে স্যারের ঘরে আলো জ্বলতে দেখলো। হরিণ বলল, স্যার আপনি কি এখনো বাড়ি যাননি? কোনো উত্তর না পেয়ে ও এসপি রানা সিংহের কেবিনে ঢুকে যা দেখলো তাতে ওর সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ও দেখলো এসপি রানা সিংহ গলায় দড়ি দিয়ে ঝুলছে। প্রথমটাই হরিণের মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। ও দেখে যে নিচে বইপত্র সব ছড়ানো রয়েছে, সেখানে একটা হলুদ রঙের চিরকুটে লেখা রয়েছে টাটা। পরদিন সকালেই এই থানায় জয়েন করে ডিএসপি অগ্নি বসু। বাইরের লোকেরা ভিড় জমিয়েছে, সবাই আশ্চর্য যে রানাকে কে মারতে পারে। ও তো ছিল চোর ডাকাত স্মাগলারদের ত্রাস, কত বড় বড় স্মাগলারদের গ্যাংকেও ধরেছে। যাই হোক, শোকাচ্ছন্ন অবস্থায় থানার ভিতরে বসে আছে রানার স্ত্রী রাধিকা এবং তার দুই বোন, বড় দিদি দেবিকা এবং ছোট বোন ইশিকা। অগ্নি বসু ওদের সাথে কথা বলার জন্য আলাদা একটা ঘরে ডেকে নিল, কারণ সম্পূর্ণ থানাটাই এখন সিল করা হয়েছে। ফরেনসিক টিম এসেছে এভিডেন্স কালেক্ট করতে। অগ্নি বসু প্রথমে রানার স্ত্রী রাধিকাকেই ডাকলো। এই অবস্থায় বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিয়ে প্রথমে প্রশ্ন করলো যে রানা সিংহ কি কম কথা বলতেন? উনি তো আপনার থেকে বয়সে অনেকটাই বড়। আপনাদের কি লাভ ম্যারেজ? রাধিকা বলল, কম কথা তো বলতো না, আর আমি আমার বাবার খুবই ন্যাওটা ছিলাম। আমি ভাবতাম আমার বাবার সব গুণ আমার বরের মধ্যে থাকবে, তাই রানাকে বিয়ে করেছিলাম। ও ছিলও তাই, প্রোটেক্টিভ, কেয়ারিং, বিশ্বস্ত। অগ্নি বলল, উনি কি কোনো কারণে ডিপ্রেসড ছিলেন? আপনাদের 11 বছরের বিবাহিত সম্পর্ক এখন কেমন ছিল? রাধিকার মনে পড়ল সেদিনের পিকনিকের ঘটনাটা। ওরা সবাই মিলে পিকনিকে গিয়েছিল। সবাই বলতে রানা, রাধিকা আর ওর দুই বোন, মানে এক দিদি আর এক বোন, এবং রানার খুব কাছের বন্ধু স্টেশন মাস্টার সিকান্দার। রাধিকা খুবই ভীতু প্রকৃতির মহিলা, নিরামিষাশী, জোরে কথা বললেও ভয় পেয়ে যায়। সেই রাধিকাকে রানা একটা পাখি শিকার করে এনে সেটাকে নিজের হাতে কাটতে বলল। রাধিকা আজ পর্যন্ত রানার মুখের উপর একটা কথাও বলতে পারেনি। রানার ভয়ে সবসময় জড়ো হয়ে থাকে রাধিকা। মরা পাখিটাকে দেখেই রাধিকা ভীষণ ভয় পেয়ে গেছে, তাও ও সেটাকে কাটতে বাধ্য হলো। ওর বোনেরা বলল, রানাদা তুমি কেন টর্চার করছো? কিন্তু রানা কারোর কথাই শুনলো না। ও চাই এরা তিন বোন সব সময় ওকে জমের মতো ভয় পেয়ে থাক। কিন্তু এসব কথা কিছুই না বলে রাধিকা অগ্নিকে বলল, শুধু সম্পর্ক তো ছিল না, আমার পুরো জীবনটাই ছিল রানাকে ঘিরে। অগ্নি বলল, এসপি রানাকে কি কেউ মারতে চেয়েছিল? রাধিকার আবার মনে পড়ল, ওই তো রানাকে কতবার মারতে চেয়েছে, বালিশ হাতে নিয়ে দাঁড়িয়ে থেকেছে মুখে চাপা দিয়ে রানাকে মেরে ফেলার জন্য। ওর এই অত্যাচার আর রাধিকা সহ্য হচ্ছিল না, কিন্তু ভীতু রাধিকা সেটা কখনো করতেই পারেনি। ও এসব লুকিয়ে গিয়ে অগ্নিকে বলল, কই কেউ তো ওকে মারতে চায়নি। এবার ইশিকাকে ডেকে নিয়ে ডিএসপি অগ্নি বলল, এসপি রানাকে খুব কম কথা বলতেন? ইশিকা বলল, হ্যাঁ। অগ্নি বলল,
উনি কি ডিপ্রেস ছিলেন? জামাইবাবু হিসেবে উনি কেমন ছিলেন? ইশিকার মনে পড়ল সেদিনের কথা। সেদিন রানা ওর ক্যাফেতে এসেছিল। ইশিকার হাজবেন্ড প্রবীর হুইল চেয়ারে বসে আছে। প্রবীর একসময় খুব বড় ফুটবল প্লেয়ার ছিল, কিন্তু কোনো একটা কারণে ওর পা দুটো কেটে বাদ দিতে হয়েছে। সেই কারণটাও আমরা পরে জানতে পারবো। রানা এখানে ওর প্রিয় ডিশ প্রায়ই খেতে আসে। হঠাৎই পা হড়কে পড়ে যাবার ভান করে সেই গরম খাবারটা প্রবীরের কোলে ফেলে দেয় রানা। তারপর আবার সেটা ধোবার নাটক করে এক মগ জল ঢেলে দেয় প্রবীরের কোলে। এগুলো রানা ইচ্ছাকৃতই করছিল প্রবীরের পা নেই সেটা ওকে বোঝানোর জন্য। ইশিকা বলল, তুমি যেগুলো ইচ্ছাকৃত করো সেটা আমরা জানি, কি পাও এসব করে? কিন্তু ইশিকা এসব কথা কিছুই অগ্নিকে না বলে বরং উল্টোটা বলল। ও বলল, রানাদা বড় দাদার মতো আমাদের খেয়াল রাখতো, মাঝে মধ্যেই আসতো আমাদের খোঁজ নিতে। অগ্নি বলল, ওকে কি কেউ মারতে পারে? ইশিকা ভাবলো, ওই তো কতবার রানাকে মারতে চেয়েছিল, চাকু হাতে নিয়ে সবার সামনে বলেও ছিল যে তুমি একদিন আমার হাতেই মরবে রানাদা। কিন্তু ইশিকা অগ্নিকে বলল, আমি জানি না তো। এবার অগ্নি এখানকার ডিএম প্রতীকবাবুর স্ত্রী দেবিকাকে ডাকলো। দেবিকা রাধিকার বড় দিদি। ওদের বাবা মারা যাবার পর থেকেই এই দেবিকাই ওর বোনেদের আগলে রেখেছে। দেবিকাকেও একই প্রশ্ন করলো অগ্নি, তবে একটু ঘুরিয়ে। অগ্নি বলল, এসপি রানা কি বেশি কথা বলতেন? রাধিকা বলল, জানি না, আমি গুনে দেখিনি। অগ্নি বলল, ব্রাদার ইন ল হিসেবে উনি কেমন ছিলেন? দেবিকা ভাবলো সেদিনের কথা। সকালবেলা ও নিজের ছেলে অলি আর রাধিকার মেয়ে রাহিকে ব্রেকফাস্ট দিচ্ছিল। রান্নাঘরে এসে রানা একটা মোবাইলে ফটো বের করে দেবিকাকে দেখিয়ে বলল, শুনলাম তোমরা সবাই কেরালা যাচ্ছ। আচ্ছা, এই ভদ্রলোকে কি তোমাদের সাথেই যাচ্ছে? মোবাইলে দেবিকা ওর স্কুলের একজন টিচার নিলয়ের সঙ্গে একটু ঘনিষ্ঠ হবার ছবি দেখতে পেল। রানা চাইছিল দেবিকার ছেলে অলিকে এই ফটোটা দেখাতে। দেবিকা বাচ্চাদের ধমকে রান্নাঘর থেকে বাইরে বার করে দেয়। রানা হাসতে হাসতে দেবিকাকে খুব সাবধান বলে চলে গেল। এই ফটো নিয়ে ও প্রায়ই দেবিকাকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু ও অগ্নিকে বলল, আমাদের ফ্যামিলির মতো রানাদা আমাদের আগলে রাখতো। অগ্নি বলল, কেউ কি ওনাকে মারতে চাইছিল? দেবিকাও ভাবলো ওই তো সুপারি কিলার লাগিয়েছিল রানাকে মারবার জন্য। দেবিকা অগ্নিকে বলল, পুলিশদের অনেক শত্রু থাকে, রানাদারও ছিল হয়তো। সমস্ত ইন্ট্রোগেশনের পর এসপি রানার মৃতদেহকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। অগ্নি ভাবলো এদের তিনজনের উত্তরগুলো তো মিলল না। এদিকে বডি নিয়ে যাবার সময় ভিড়ের মধ্যে থেকে সিকান্দার চিৎকার করে ইশিকার দিকে আঙুল তুলে বলল, ওই খুনি, ও পালিয়ে যাচ্ছে, ওকে ধরুন। এর কারণ হলো সেদিন চাকু হাতে রানাকে মেরে ফেলার হুমকি দেবার সময় ও রানার সাথেই ছিল। সেদিন দেবিকা বিদেশ থেকে প্রবীরের জন্য প্রস্থেটিক পা আনার কথা বলছিল, আর সেই সময় রানা এবং সিকান্দার এসে বিষয়টাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। ইশিকা বলেছিল, তোমার জন্যই তো এটা হয়েছে, তোমাকে বলেছিলাম না না নিয়ে যেতে। তখনই ও চাকু নিয়ে রানাকে মেরে ফেলবার হুমকি দেয়। সেদিন ওর বোনেরা কোনোভাবে আটকে নিয়েছিল ইশিকাকে। এদিকে থানায় বড়বাবু এসে অগ্নিকে বলল, রানার বডিটা এখনো কেন ছাড়ছে না? একটা সুইসাইড কেসের পোস্টমর্টম করতে কতদিন সময় লাগে অগ্নি? ওদিকে স্টেশন মাস্টার সিকান্দার গোটা টাউনে বলে বেড়াচ্ছে ইশিকা নাকি রানাকে মার্ডার করেছে। তুমি এই কুহেলির সমস্ত পুলিশদের জন্য একটা মেন্টাল থেরাপি ক্যাম্পের ব্যবস্থা করো। এদিকে রাধিকার মেয়ে রাহিকে খাওয়াচ্ছিল দেবিকা। সেটা দেখে দেবিকা ভাবলো সেদিন ইশিকার ক্যাফেতে ওরা সবাই কত মজা করেছিল। প্রবীর সবাইকে সেদিন একটা ট্রিট দিয়েছিল। সেখানে রানা আর দেবিকার হাজবেন্ডও প্রেজেন্ট ছিল। সেদিনের ফুটবল খেলার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল প্রবীর, তার জন্য ও একটা কাপও পেয়েছিল। ডিএম প্রতীক বলেছিল, সিএম নিজে ফোন করে আমার কাছে তোমার নাম্বারটা চেয়েছে, নেক্সট ভিজিটে তোমার সাথে দেখা করতে চাই। এই সময় প্রবীর সবাইকে আরো একটা গুড নিউজ দিল। ও বলল, মুম্বাই কেটিএফসি থেকে আমাকে কন্ট্যাক্ট করেছে। খবরটা শুনে সবাই ভীষণ আনন্দ পেলেও রানা যেন হিংসেই জ্বলে পুড়ে যাচ্ছিল। ও হঠাৎ বলে উঠল, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, এসএসপি স্যার আর আমাদের এন্টায়ার পুলিশ প্রবীরের সাথে ছবি তোলার জন্য ওয়েট করে রয়েছে। চলো প্রবীর, আমাদের এখনই যেতে হবে। ইশিকা বলল, এত রাতে? কাল যাবে? রানা কারো কথা না শুনে একরকম জোর করেই প্রবীরকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রবীর বলল, রানাদা আজ তুমি একটু বেশি ড্রাঙ্ক, গাড়িটা আমি চালাই। কিন্তু তাও সেটা শুনলো না রানা। এর কিছুক্ষণ পর ইশিকার কাছে ফোন এলো যে রানার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে।
ভয়ানক চোট পেয়েছে প্রবীর, ওর পা দুটো কেটে বাদ দিতে হয়েছে, ইমিডিয়েটলি হসপিটালে আসুন। এই ঘটনাটা ভেবে রাধিকা ভীষণ কষ্ট পেল। এদিকে রাস্তায় সিকান্দার ইশিকাকে সমানে ফলো করে যাচ্ছে। ভয় পেয়ে ইশিকা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। রাধিকাকে বলে, ওই সাইকো সিকান্দার আমাকে সমানে ফলো করছে। সবাই জানে রানাদা সুইসাইড করেছে, কিন্তু ও আমাকে খুনি বানাবেই। রাধিকার কাজের মেয়েটি বড় অদ্ভুত ভাবে ইশিকার দিকে চেয়ে থাকে। রাধিকা চাকু ছুরি সবগুলো একটা রুমালে বেঁধে তুলে রাখলো, বলল এগুলো তো আর কাজে লাগবে না, তাই রেখে দি। ওদিকে ডিএসপি অগ্নি বসু পুলিশ স্টেশন থেকে বেরোনোর সময় আমরা দেখি একটা হুডি পরা লোক আড়াল থেকে ওর উপর নজর রাখছে। পরদিন সকালে রানার জন্য স্মরণ সভা রাখা হয়েছে। সবাই রানার ব্যাপারে একটু আধটু বলছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছে। সেই মতো সিকান্দার বলল, 19 তারিখে রানার সাথে আমার শেষ দেখা হয়েছিল। সেদিন ও মারাত্মক খুশি ছিল। সেদিন ওর অ্যানিভার্সারি ছিল। বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবে, এই নিয়ে ওদের মধ্যে কথাবার্তাও হয়েছিল। হঠাৎ অগ্নি বসু উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে আমরা পুলিশ কাস্টাডিতে নিচ্ছি, কারণ ও মারা যাবার আগে আপনি ওর সাথে লাস্ট দেখা করেছিলেন। এসপি রানা সিংহ 19শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা থেকে 7:30 নাগাদ খুন হয়েছে। অগ্নি বসু রাধিকাকে বলল, পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। ওরা কনফার্ম করেছে এসপি রানাকে একটা মোটা দড়ি জাতীয় কিছু দিয়ে গলা চেপে মারা হয়েছে, আর তারপর সেই একই রকম একটা মোটা লাইলনের দড়ি দিয়ে ওর মৃতদেহকে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে, যাতে মনে হয় ওটা আত্মহত্যা। আচ্ছা, 19 তারিখে সন্ধ্যা 7টা নাগাদ আপনি কি করছিলেন? রাধিকা বলল, একটা মরা পাখি কাটছিলাম। দেবিকা বলল, আমার সেদিন বাড়িতে পুলিশ ভেরিফিকেশন আফটার পার্টি ছিল, তাই আমরা ডিনার প্ল্যান করছিলাম। কিন্তু আমরা দেখি যে সেদিন রাত্রে দেবিকা হুডি পরে ওর নিজের জিপের ডিকিতে কিছু লুকিয়ে রাখছিল। ইশিকা অগ্নিকে বলল, আমি আমার ক্যাফেতে রান্না করছিলাম, কিন্তু ও সেদিন মুখ ঢাকা দিয়ে পুলিশ স্টেশনেই গিয়েছিল সন্ধ্যে 7টা থেকে 7:30 নাগাদ। ইশিকা অগ্নিকে বলল, আমাকে এবার বেরোতে হবে, ক্যাফেতে কিছু কাজ আছে। অগ্নি বলল, আমিও তো ওদিকেই যাচ্ছি, চলো আমি তোমাকে ড্রপ করে দিই। ইশিকার অনিচ্ছা সত্ত্বেও ও যেতে বাধ্য হলো। যাবার পথে অগ্নি বলল, এসপি রানা একটা বড় স্মাগলার গ্যাংকে ধরেছিল, হতে পারে ওরাই মেরেছে। ইশিকা ভাবলো সেদিন রানা ওর ক্যাফেতে তার প্রিয় ডিশ নিতে এসেছিল, আর ইশিকা ওর সেই খাবারে র্যাট কিলার মিশিয়ে দিয়েছিল। এদিকে থানায় সিকান্দার বলল, সেই খাবার খেয়ে টানা 3 দিন হসপিটালে পড়েছিল রানা। সবাই জানে ওই খাবারে র্যাট কিলার ছিল, আর ব্লাড টেস্টের রিপোর্টেও তাই লেখা ছিল। ওই ইশিকাই খুন করেছে রানাকে। প্রবীরের কোলে একটু গরম স্যুপ পড়ে গিয়েছিল বলে ইশিকা সেদিন সন্ধ্যাবেলায় আমার কোয়ার্টারে চলে গিয়েছিল। রানা তখন আমার সাথেই ছিল। গিয়ে ইশিকা রানাকে জুতো পেটা করেছিল। তখনই থানার বড়বাবু এসে কেসের আপডেট চাইলে অগ্নি বলল, এসপি রানার ধরা কোনো ক্রিমিনাল এই খুনটা করেনি স্যার। কোনো ক্রিমিনাল খুন করে সুইসাইড দেখাবার চেষ্টা করবে না। মোস্ট প্রবাবলি এটা খুনির প্রথম কাজ। সুইসাইড নোটটা ফালতু, কেউ মারা যাবার সময় টাটা লিখে যায় না। এসপি রানা খুনিকে চিনতেন, তাই এই অ্যাটাকটা এক্সপেক্ট করেনি। কোনো বন্ধু বা আত্মীয়রাই মার্ডারটা করেছে। সিকান্দার কান পেতে সব কথা শুনছিল। বড়বাবু চলে যাবার পর ও ভিতরে ঢুকে বলল, রানার ফ্যামিলি মার্ডারটা করেছে। অগ্নি বলল, ফ্যামিলি মানে তো ইশিকা। সিকান্দার এবারে ঘাড় নেড়ে বলল, না, মিসেস ডিএম মানে দেবিকা। একদিন রাস্তায় দেবিকার গাড়িতে দেবিকা আর রানার মধ্যে তুমুল ঝামেলা বেঁধেছিল। দেবিকা চলে যাবার পর রানাকে জিজ্ঞেস করলে রানা দেবিকাকে ক্যারেক্টারলেস বলেছিল। এদিকে দেবিকার হাজবেন্ড প্রতীক বলল, রানার 1000টা শত্রু, কি করে খুঁজবে বলো তো পুলিশ? কত কত ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে, তারা কি জেল থেকে বেরিয়ে চুপ করে বসে থাকবে? দেবিকা ভাবছিল, এই তো সেদিন খাবার টেবিলে প্রতীকের কাছে ও ধরাই পড়ে গিয়েছিল। সেদিনকে খাবার টেবিলেই রানাদা ওর সামনে নিলয়ের নাম নিয়ে ব্ল্যাকমেল করছিল। এমনকি দেবিকার ফোন কেড়ে নিয়ে নিলয়কে ফোনও লাগিয়ে দিয়েছিল। প্রতীক তখন সেখানেই ছিল। কোনোভাবে ফোনটা কেড়ে নিয়ে কথাটাকে ঘুরিয়েছিল দেবিকা। প্রতীক দেবিকাকে বলল, আমি 4 দিনের কাজে দিল্লি যাচ্ছি, যদি এক্সটেন্ড হয় তাহলে আমি জানিয়ে দেব। ঠিক সেই সময় আমরা দেখি সেই হুডি পরা লোকটা দেওয়ালের পিছন থেকে উকি মেরে ওদের কথাগুলো শুনছিল। এরপর অগ্নি বসু আবার গেল রাধিকার সাথে কথা বলতে। অগ্নি বলল, আপনার বোনেদের সাথে এসপি রানার কেমন সম্পর্ক ছিল? রাধিকা বলল, খুব ভালো। অগ্নি বলল, কিন্তু সিকান্দার তো বলছে ইশিকা এসপি রানাকে মেরেছে। ইশিকা নাকি একবার রানাকে অ্যাটাকও করেছিল সিকান্দারের সামনে। এসপি রানার গালে জুতো মেরেছিল। শুনে কি খুবই মধুর ভাই বোনের সম্পর্ক বলে মনে হচ্ছে? রাধিকার মনে পড়ল সেদিন রাত্রে খুব রেগে বাড়ি ফিরেছিল রানা। কি হয়েছে জিজ্ঞেস করতে গিয়ে উল্টো রাধিকাকে মারধর করেছিল রানা।
রাধিকা ভাবলো এই কারণেই তাহলে সেদিন রানা এত রেগেছিল। কিন্তু কথা ঘুরিয়ে রাধিকা বলল, সিকান্দারের মাথার ঠিক নেই অফিসার। কুহেলিতে সবাই জানে যেদিন ওর বউ ওকে ছেড়ে চলে গেছে ওর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। যাকে তাকে সন্দেহ করে, মারধরও করে। হরিণ বলল, এটা ঠিক বলেছেন ম্যাডাম, রাস্তাঘাটে ওকে লোকেদের সাথে মারামারি করতে প্রায়ই দেখা যায়। অগ্নি বলল, এসপি রানাকে 19 তারিখে আপনি লাস্ট কখন দেখেন? দেবিকার মনে পড়ে ডিউটি বেরোনোর সময় রাধিকা কত আনন্দের সাথে একটা দামি ঘড়ি গিফট করেছিল। সেটা দেখেই রানার প্রথম প্রশ্ন হলো, এত টাকা তুমি কোথায় পেলে? রাধিকা বলেছিল, সারা বছর ধরে জমিয়েছি। রানা বলেছিল, শোনো, আমাকে জিজ্ঞেস না করে সারা বছর ধরে টাকা সরাবে না, কেমন? তারপর ঘড়িটা হাতে নিয়ে চলে গিয়েছিল রানা। অগ্নি বলল, কিন্তু মৃত্যুর সময় তো ওর হাতে ঘড়ি ছিল না। রাধিকা বলল, সেই সকালে বেরোনোর পর রানা আর বাড়ি ফেরেনি। মোবাইলে রাধিকা ঘড়িটার একটা ছবি অগ্নিকে দেখালো। এরপর এদিকে আমরা দেখি দেবিকার গাড়ির ড্রয়ারে রানার সেই ঘড়িটা রাখা রয়েছে। হয়তো সেদিন সেই তর্কাতর্কির সময় ফেলে চলে গিয়েছিল, নাকি দেবিকাই রানাকে মেরেছে। দেবিকা গাড়ি করে যাবার সময় রাস্তায় সেই শার্প শুটার ননী গোপালকে দেখতে পেল। এই ননী গোপাল রাধিকার কাছে 20 লাখ টাকা ডিমান্ড করে ব্ল্যাকমেল করছে, নইলে ও ডিএসপি অগ্নির সাথে দেখা করে সবটা বলে দেবে বলেছে। সেদিন রাত্রে ডিএসপি অগ্নি বসু ওর বাড়িতে কারোর ছায়া দেখতে পেল, কিন্তু লোকটা কে সেটা বুঝতে পারল না। দেবিকা ওদের হোমস্টেতে সবাইকে মিট করতে বলেছে, তাই সেখানে রাধিকা আর ইশিকাও এসেছে। রাধিকা এসেই ভয়ে বলল, দিদি, অগ্নি ইশিকাকে রানার খুনি ভাবছে। ইশিকা, তুই রানাকে সেদিন জুতো মেরেছিলি, তাও আবার সিকান্দারের সামনে। আমি অগ্নিকে বলেছি সিকান্দারের মাথার ঠিক নেই। রাধিকা বলল, অগ্নি রানার মিসিং ঘড়িটার কথাও জিজ্ঞেস করছিল। এবার দেবিকা একটু ভয় পেল, কারণ ঘড়িটা তো ওর কাছে আছে। রাধিকা বলল, তোরা কখনো চেয়েছিলি রানা মরে যাক? ওরা দুজনেই একসাথে বলল, কখনোই না। তখন রাধিকা বলল, এমন কাউকে জানিস যে চেয়েছিল রানা মরে যাক? ইশিকা আর দেবিকা একে অপরের দিকে তাকিয়ে থাকলো মাত্র, কিছু বলতে পারলো না, কারণ ওরা দুজনেই তো রানাকে মারতে চেয়েছিল। কিন্তু ওরা জানে না যে রাধিকাও রানাকে মারতে চেয়েছিল। দেবিকার মনে পড়লো সেদিন ও রানার গাড়ি ব্রেক ফেল করে দিয়েছিল। তারপর রানা গাড়ি নিয়ে বেরোলে ও রানার গাড়ির পিছু নিয়েছিল। একটা টার্নিং পয়েন্টে এসে রানার গাড়ি অ্যাক্সিডেন্টও করেছিল, কিন্তু রানার কিছু হয়নি। রানা যেন অমর, কোনোভাবেই ওকে মারা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে অগ্নি বসু হরিণকে বলল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, প্রবীরের দুটো পাই কেটে বাদ দিতে হলো, আর এসপি রানার একটা অ্যান্টিসেপটিকেরও প্রয়োজন হলো না। ব্যাপারটা ভারী অদ্ভুত নয়? ইশিকার মোটিভ সব থেকে স্ট্রং। কনস্টেবল হরিণ বলল, কিন্তু এত বড় মৃতদেহকে তুলে ঝোলানো একার পক্ষে সম্ভব নয়। হতে পারে ওর সাথে খুব স্ট্রং একটা কেউ ছিল। রানা সিংহের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি যারা সারিয়েছিল, অগ্নি সেই মেকানিকদের ডাকতে বলল। এরপর হরিণ সেই মেকানিককে ডেকে থানায় আনলে লোকটি বলল, প্রথমবার রানা স্যারের গাড়িটা ব্রেক জ্যাম হয়েছিল। ঠান্ডা হাওয়ার কারণে ব্রেক জ্যাম হয়, কিন্তু দ্বিতীয়বার ব্রেকের সব তার কেটে কুচি কুচি করে দিয়েছিল কেউ। সেই মেকানিক চলে যাবার পর অগ্নি বসু কনস্টেবল হরিণকে বলল, এসপি রানার মার্ডার হলেন 19শে ফেব্রুয়ারি, আর তার ঠিক 1 মাস আগে কেউ একজন তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ফুড পয়জনিং এর জন্য যে ব্লাড টেস্টটা হয়েছিল সেই রিপোর্টের একটা কপি জোগাড় করতে বলল অগ্নি বসু, আর ইশিকার সাথে কথা বলতে চাইল। হরিণকে বলল, ওকে ডাকো। এদিকে দেবিকা সেই সাব শুটারকে দেবার জন্য 15 লাখ টাকার একটা চেক পাঠিয়েছিল, কিন্তু ব্যাংক ডিএম এর সাইন ছাড়া চেকটা অ্যাপ্রুভডই করছে না। দেবিকা পড়েছে মহা বিপদে। ওদিকে লোকটা সমানে ওকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। ইশিকা শুনে বলল, কিসের 15 লাখ টাকা রে? দেবিকা কথাটা এড়িয়ে গিয়ে বলল, অলির জন্য একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করছি, তার টাকা। সেই সময় ইশিকাকে কথাটা এড়িয়ে যাবার কারণ হলো রাধিকা সামনেই দাঁড়িয়েছিল। এরপর দেবিকা আর ইশিকা একটা ঝিলের ধারে দেখা করলো। সেখানে আগুন ধরিয়ে দেবিকা ঘড়িটা আর ইশিকা র্যাট কিলারের শিশিটা আগুনে পুড়িয়ে ফেললো, যাতে কোনো প্রমাণ না থাকে। ওরা বলল, সেদিনও আমরা এখানেই মিট করেছিলাম, বল। পরের সিনে আমরা ফ্ল্যাশব্যাকের একটা দিনের ঘটনা দেখতে পাই, যেদিন ইশিকা চুপি চুপি চাকু নিয়ে রানাকে মারতে তার ঘরে ঢুকেছিল, আর গিয়ে দেখেছিল দেবিকাও রানাকে মারতে ঢুকেছে, কিন্তু দুজনের কেউই রানাকে আর মেরে উঠতে পারে না।
মানুষ খুন করাটা কি আর এতই সোজা? তারপর ওরা এই ঝিলের ধারে বসেই কথা বলেছিল। দুজনেই স্বীকার করেছিল যে ওরা রানাকে মারতে চায়। সেদিন দেবিকা নিলয়ের সাথে ওর গোপন সম্পর্কের কথাও ইশিকাকে জানিয়েছিল। ও বলেছিল নিলয় দেবিকা যে স্কুলে পড়ায় সেখানকার টিচার। অলি যখন হোস্টেলে চলে গিয়েছিল তখন দেবিকা খুবই ভেঙে পড়েছিল। এই নিলয় তখন ওকে খুবই সাপোর্ট করে এবং ওদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর রানা সেটা জেনে গিয়েছিল। ওর কাছে একটা ফটোও ছিল, সেটা নিয়ে রানা ওকে প্রায় দিনই ব্ল্যাকমেল করত। সেটাও ও ইশিকাকে বলেছিল। দেবিকা বলল রানাদা চাই আমি আর তুই আমাদের জীবন নিয়ে এতটাই জর্জরিত হয়ে যাই যে রাধিকার কথা ভাববার টাইম পর্যন্ত না পায়। ইশিকা বলেছিল একসাথে মারবি। আজ ওদের সেদিনের কথাগুলো মনে পড়ছিল। দেবিকা বলল সাব শুটার ননীগোপাল আমাকে ব্ল্যাকমেল করছে। এদিকে রাত হয়েছে তাও অগ্নি বসু বাড়ি যায়নি। ও কনস্টেবল হরিণকে বলল সিকান্দারের সাথে কথা বলবো। যে যে দিনগুলোতে এসপি রানাকে মারার চেষ্টা করা হয়েছিল সেই দিনগুলোতে কি বিশেষ কিছু ঘটেছিল সিকান্দার এটা জানতে পারে। ওরা গেল সিকান্দারের কোয়ার্টারে ওর সাথে কথা বলতে, কিন্তু গিয়ে দেখলো কোয়ার্টারে তালা দেওয়া। এত রাতে সিকান্দার গেল কোথায়? চারপাশটা খুঁজে দেখলো সিকান্দার কোথাও নেই। এদিকে ইশিকা আর দেবিকা গেল ননীগোপালকে 15 লাখ টাকা দিতে। ননীগোপাল চাই 20 লাখ। ইশিকা বলল কাজটা তো করতে পারোনি, তার জন্য আবার 20 লাখ টাকা চাইছো? ঠিকঠাক করে তো গুলিও চালাতে পারো না, হাতের এম নেই, তারপর আবার 20 লাখ? ননীগোপাল বলল সেদিন ওরা মানে রানা আর সিকান্দার নাচ করছিল তো, তাই গুলিটা মিস হয়ে গিয়েছিল। সেদিন আসলে হয়েছিল কি, সিকান্দার ওর বউ পালানোর জন্য দুঃখে কাঁদছিল আর রানা বলেছিল দুঃখ করিস না, ইশিকার সাথে আবার তোর বিয়ে দেব। সেই আনন্দে সিকান্দার রানার হাত ধরে নাচতে শুরু করে আর সেই জন্য ননীগোপালের টার্গেট মিস হয়ে যায়। গুলিটা গিয়ে সোজা দেওয়ালে গেঁথে যায়। নেশার ঘোরে ওরা বুঝতেও পারে না সেটা। অগ্নি বসু সেই গেঁথে যাওয়া গুলিটা আজ লক্ষ্য করলো, যেটাকে পেরেক ভেবে সমানে টর্চ ঝুলিয়ে রেখেছে সিকান্দার। অগ্নি বসু হরিণকে বলল ফরেনসিক ডাকো এক্ষুনি। হরিণ বলল সিকান্দারকে মারতে কেউ গুলি করলো কেন? অগ্নি বলল রানা কি ঘন ঘন এখানে আসতো? হরিণ বলল হ্যাঁ আসতো। অগ্নি বলল তাহলে রানাকে মারতেই গুলিটা করা হয়েছে। খবর নাও এখানে লং রেঞ্জ রাইফেল কার কাছে আছে। পরের সিনে আমরা দেখি রানার পিঠে খিচ ধরেছে। ও রাধিকাকে পেন বামটা আনতে বলল। এদিকে রাধিকা তখন সিঁড়িতে নারকেল তেল ছড়িয়ে দিচ্ছে যাতে সেখানে পা স্লিপ করে রানা পড়ে যায়। কাজটা করে রাধিকা লুকিয়ে পড়ল। যথারীতি নিচে নামতে গিয়ে পড়ে গেল রানা। রাধিকা তাড়াতাড়ি সেখানে আসে আর দেখে যে রানা দাঁড়িয়ে আছে। ও বলল পিঠের ব্যথাটা এত জ্বালাচ্ছিল কিন্তু পড়ে গিয়েই সেটা ঠিক হয়ে গেল। সিঁড়িতে এত তেল ফেলেছো কেন? ওগুলো জলদি মুছে দাও। ওদিকে থানায় অগ্নি হরিণকে বলল .22 এলআর বোল্ট অ্যাকশনের এই রাইফেলটা ইউজ করা হয়েছিল। তাড়াতাড়ি আমাকে খবর দাও কুহেলিতে এটা কার কার কাছে আছে। হরিণ বলল একেই বলে কপাল। রানা স্যারকে লং রেঞ্জ রাইফেল দিয়ে শুট করা হলো। যে কিনা লং রেঞ্জ রাইফেল শুটিং এ গোল্ড মেডেলিস্ট ছিল, কলকাতায় যেত তো ক্লাস নিতে। সকালে সিকান্দার অগ্নির সাথে কথা বলতে এলো। যেটাকে ও পেরেক ভেবেছিল সেটা বুলেট জানতে পেরেই ভয়েই মরে যাচ্ছিল সিকান্দার। ও বারবার বলছিল ওকে প্রোটেকশন দেবার কথা, কিন্তু অগ্নি বলল আপনাকে নয়, এসপি রানা স্যারকে মারার চেষ্টা করা হয়েছিল। এসপি রানা আপনার বাড়িতে কবে গিয়েছিল? ঠিকঠাক করে বলতে পারলো না সিকান্দার। বলল 15ই ফেব্রুয়ারি হতে পারে। পরের সিনে আমরা দেখি রাধিকা চা বসাচ্ছিল। তখনই ওর কাজের মেয়ে এসে বলল দিদি আজ তোমার জন্য কফি এনেছি। এখন থেকে এই বাড়িতে কফি বানালে তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। ওরা দুজনে কফি বানিয়ে খেতে শুরু করলো। ওদিকে অগ্নিকে বড়বাবু আবার ফোন করেছে। অগ্নি বলল না স্যার, এখনো মার্ডার ওয়েপেনটা পাইনি, তবে খুব ইম্পর্টেন্ট একটা লিড পেয়েছি। এদিকে পুরনো স্টোর রুমে রাধিকা ওর চাকু ছুরি সমস্ত কিছু ট্রাঙ্কে ঢুকিয়ে রাখছিল। এগুলো দিয়ে রানা ওকে পাখি কাটাতো। ওর কাজের মেয়েটাও ওকে সাহায্য করছিল। একটা ঝুড়ির মধ্যে হলুদ রঙের একটা লাইলনের দড়ি দেখতে পেল কাজের মেয়েটা। বলল দিদি তুমি এটা এখানে রেখেছো? অন্যদিকে দেবিকাকে ওর হাজবেন্ড ফোন করে বলল তুমি এক্ষুনি রাধিকার কাছে যাও। এসএসপি খবর দিল যে রানাকে নাকি লং রেঞ্জ রাইফেল দিয়ে শুট করবার চেষ্টা করা হয়েছিল। পুলিশ গুলিটা পেয়েছে। ওরা ভয় পাচ্ছে রাধিকা আর রাহি বোধহয় ডেঞ্জারে। দেবিকা সোজা ক্যাফেতে গিয়ে ইশিকাকে নিয়ে রাধিকার ঘরের দিকে যাবার সময় ননীগোপালকে ফোন করে বলল তুমি কুহেলে ছেড়ে পালিয়ে যাও, পুলিশ তোমাকে খুঁজছে। কিন্তু ননীগোপাল বলল টাকা না নিয়ে এত সহজে আমি এখান থেকে পালাবো না।
আর আমার ভয় কিসের? আমি তো রানা সিংহর রাইফেল নিয়েই সেদিন ওকে শুট করেছিলাম। শুনে দেবিকা ভয় পেয়ে গিয়ে ইশিকাকে বলল, তাহলে রাধিকা তো আরো ফেঁসে যাবে। এদিকে হরিণ এসে অগ্নিকে বলল, কুহেলিতে 4 জনের কাছে .22 এর রাইফেল আছে, তার মধ্যে 3 জন রিটায়ার আর্মি অফিসার আর একজন হলেন আমাদের এসপি রানা স্যার। অগ্নি বসু বলল, চলো রানা স্যারের বাড়ি যেতে হবে। ওরা সেখানে গিয়ে দেখলো রাধিকা হলুদ রঙের দড়িটা টাঙ্গিয়ে তাতে কাপড় মেলছে। অগ্নি সেটা লক্ষ্য করে বলল, এই দড়িটা আপনি কোথায় পেলেন? কাজের মেয়েটি বলল, আমি নিয়ে এসেছি। অগ্নি বলল, এসপি রানার কোনো রাইফেল ছিল? এদিকে দেবিকা আর ইশিকা ঠিক করলো যে ওরা রাধিকাকে সবটা বলে দেবে, যে ওরা রানাকে অনেকবার মারবার চেষ্টা করেছিল। অন্যদিকে রাধিকা অগ্নিকে রানার রাইফেলটা দিয়ে বলল, এটা রানা কখনোই ইউজ করেনি, এই রাইফেল দিয়ে ও পাখি শিকার করত। অগ্নি বাড়ি ফেরার সময় হরিণকে বলল, আমি রাইফেলটার ফরেন্সিক রিপোর্ট আর ইশিকার সেলফোন লোকেশন রিপোর্টের জন্য ওয়েট করছি, তুমি ফোর্স রেডি করে রাখো। অগ্নি বাড়ি ঢুকে দেখলো কেউ ওর সারা বাড়ি সার্চ করেছে, বইপত্র সব এধার ওধার ছড়ানো ছোটানো রয়েছে, সেগুলোই দেখছিল। হঠাৎ পিছন থেকে কেউ একজন মুখোশ পরা লোক এসে অগ্নির মাথায় আঘাত করলো, এরপর কি একটা নিয়ে পালালো। অগ্নি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে সেদিন রাত্রেই দেবিকা আর ইশিকা রাধিকাকে সবটাই বলল, যে ওরা অনেকবার রানাকে মারবার চেষ্টা করেছে। ওরা ভেবেছিল রাধিকা এটা শুনে ওদের ভুল বুঝবে, ওদের সাথে কথা বলা বন্ধ করে দেবে, কিন্তু সেসব কিছুই না করে রাধিকা ওদেরকে অবাক করে দিয়ে বলল, আমিও অনেকবার রানাকে মারার চেষ্টা করেছি, সারা রাত বালিশ নিয়ে দাঁড়িয়ে থেকেছি রানার মুখে চাপা দিয়ে মারবো বলে, কিন্তু পারিনি। এদিকে হরিণ আর একজন কনস্টেবলের ডাকে অগ্নির জ্ঞান ফেরে। অগ্নি থাপাকে বলল, ডিরেক্টলি সিকান্দারকে ধরে আমার কাছে নিয়ে এসো, কিন্তু পুলিশ ফোর্স গিয়ে দেখলো সিকান্দারের ঘরে তালা বন্ধ। এদিকে দুটো রিপোর্টই এখন হাতে পেয়েছে অগ্নি। 1 নম্বর হলো রানার রাইফেলটা রিসেন্টলি ইউজ হয়েছে, ওতে গান পাউডার পাওয়া গেছে। আর 2 নম্বর হলো ইশিকা সেদিন সন্ধ্যে 7:30 থেকে প্রায় 1 ঘন্টা এই পুলিশ স্টেশনেই ছিল। অগ্নি বলল, হরিণ চলো, 2 বোনকেই ধরতে হবে। এরই মধ্যে একজন দোকানদার এসে খবর দিল যে ননীগোপাল বলে একজন লোক ডিএম এর ওয়াইফকে ব্ল্যাকমেল করছে, সেটা ও দেখেছে। সেদিন ননীগোপাল ওর দোকানে চা খেতে খেতেই ফোনে কথা বলছিল দেবিকার সাথে। লোকটা ননীগোপালের ফটো অগ্নিকে দেখালো, সেটা দেখে অগ্নি বলল, এ তো শার্প শুটার, কলকাতার পুলিশ একে চেনে। এরপর পুলিশ বাজার এলাকায় তল্লাশি করে ননীগোপালকে ধরে ফেলে। ননীগোপাল বলল, দেবিকা ম্যাম ওকে সুপারি দিয়েছিল রানাকে মারার জন্য, কিন্তু সেদিন টার্গেট মিস হয়ে গিয়েছিল। এদিকে দেবিকা ম্যাম একটা অন্য লোকের সাথে প্রেমও করছিল, রানা সেটা জানতে পেরে যায়। দেবিকা ওই লোকটাকে কুহেলি ছেড়ে চলে যেতে বলে, তারপর থেকে ওই লোকটাকে আমি আর কুহেলিতে দেখতে পাইনি। অগ্নি ননীগোপালকে ছেড়ে দিল। এদিকে আমরা দেখি রাধিকা সেই ছোট্ট ছোট্ট লেখা চিরকুটগুলো পুড়িয়ে ফেললো, কিন্তু কেন? তাহলে কি ওই খুনটা করেছে? কারণ দড়িটাও তো ওর কাছেই ছিল। অন্যদিকে একজন নতুন পুলিশ অফিসারকে আমরা আজ কুহেলিতে আসতে দেখতে পাই। এদিকে হরিণ আর তার টিম দেবিকা আর ইশিকাকে ধরে থানায় নিয়ে আসে। সেই খবরটা কেউ ফোন করে রাধিকাকে জানায়। থানায় অগ্নি ইশিকাকে বলল, আমার কাছে প্রমাণ আছে সেদিন আপনি 1 ঘন্টা এই থানায় ছিলেন। কি করছিলেন? এসপি রানার বডিটাকে ঝোলাচ্ছিলেন। তখনই রাধিকা দৌড়ে এসে বলল, ওরা দুজন কিছুই করেনি অফিসার, ওদের ছেড়ে দিন, আমি সব বলছি। ঠিক সেই মুহূর্তে সেখানে বড়বাবু এসে পৌঁছায়, আর এখানেই আসে কাহিনীতে একটা বিরাট টুইস্ট, যা শুনলে আপনারা চমকে উঠবেন। বড়বাবু বলল, ইনভেস্টিগেশন বন্ধ করো ইমিডিয়েটলি। অগ্নি বলল, স্যার আমি কেসটা প্রায় সলভ করে ফেলেছি, আমাকে আর 1 ঘন্টা সময় দিন। সবাইকে অবাক করে দিয়ে সেখানে আসে সিকান্দার। অগ্নি বলল, স্যার সেদিন আমার বাড়িতে মুখোশ পরে সিকান্দারই আমাকে অ্যাটাক করেছিল, আমি ওর লাল রঙের লেস লাগানো জুতো দেখেছিলাম। বড়বাবু বলল, সিকান্দার অর্ডার ফলো করেছে। এবার অগ্নি অবাক হয়ে বলল, কার অর্ডার? তখন বড়বাবু বলল, সাত্তকী স্যান্ডালের অর্ডারে। এবার আমরা সেই অফিসারকে থানায় আসতে দেখি। অগ্নি বলল, উনি সিকান্দারকে আমার পিছনে লাগিয়েছিলেন কেন? তখন অফিসার সাত্তকী বলল, ধরুন আমি আপনার বিবাহিত বর, কিন্তু বিয়ের পর থেকেই আপনাকে অকথ্য গালাগাল করি। কিছুদিন পর আমার লাশ পাওয়া যায়, এখন এই মার্ডার কেস সলভ করবার দায়িত্ব কি আপনার উপর দেওয়া হবে? অগ্নি বলল, এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? সাত্তকী তখন একটা ফটো অগ্নিকে দেখিয়ে বলল, দেখুন তো এখানে রানার সাথে আপনি কিনা? বড়বাবু বলল, রানা সিংহ কলকাতা একাডেমিতে শুটিং ক্লাস নিতে যেত, তোমারই ব্যাচে। তোমাদের তো ভালোই আলাপ ছিল নাকি
নাকি প্রেম ছিল? বড়বাবু বলল, অগ্নি, তোমার সমস্ত ইনভেস্টিগেশন বরখাস্ত করা হলো আর তোমাকে সাসপেন্ড করা হলো। ইমিডিয়েটলি কেস ফাইলটা তুমি সাত্তকীকে হ্যান্ড ওভার করো। এখন রানা সিংহ মার্ডার কেসে তুমি প্রাইম সাসপেক্ট। কনস্টেবল হরিণ তো এসব শুনে হাঁ হয়ে যায়। বাকি সবাইও ভীষণ অবাক। সাত্তকী বলল, অগ্নি, আপনি তো 20 ফেব্রুয়ারি এই কেসটা নিতে কুহেলিতে এসেছিলেন, তাহলে 19 তারিখ সন্ধ্যাবেলায় আপনি কুহেলিতে কি করছিলেন? এবার আমরা দেখি সেদিন রানা রাত্রেবেলায় বাড়ি ফেরার সময় রাস্তার মাঝখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। অনেক হর্ন বাজালেও সেই জন সরেনি। তাই রানা বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে সামনে তাকিয়ে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সেই ভয়ের ছাপ রানার চোখে মুখে দেখতে পাওয়া যায়। আর আমরা দেখি সামনে হুডি পরে দাঁড়িয়ে রয়েছে ডিএসপি অগ্নি বসু। এবং এখানে সিরিজটিকে অসমাপ্ত রেখে শেষ করা হয়েছে। আশা করি পরের সিজনে আমরা খুনি কে সেটা জানতে পারবো। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।